বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর গালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। অজানা ভয়ে গলা শুকিয়ে আসতে লাগলো আমার। আবারও শুরু করলাম ছোটাছুটি, কিন্তু সামনের শক্তিটাকে বিন্দু মাত্র নড়াতে পারলাম বলে মনে হলো না। সে নিজের মতোই গাল ছেড়ে নেমে এলো গলায়। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে আমার। গলায় একটা কামড় দিয়েই হাত দুটো ছেড়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। ভয়ে রীতিমতো কাঁপছি আমি। শুকনো গলায় বারবার ঢোক গিলছিলাম। কাঁপা কাঁপা হাতে চোখের কাপড়টি তাড়াতাড়ি সরিয়ে দেখলাম একটা ফাঁকা ক্লাসে আমি একা দাঁড়িয়ে আছি। দৌড়ে দরজার কাছে গিয়ে উকিঝুঁকি দিয়েও কাউকে খুঁজে পেলাম না। রাগ, ভয়, বিরক্তি সব কিছু নিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। হঠাৎ হাতের কাপড়টার ওপর চোখ পড়ল। সাদা কাপড়টাতে লাল কালিতে কিছু লেখা। কৌতূহল নিয়ে কাপড়টা চোখের সামনে মেলে ধরতেই অবাক হলাম আমি। তোমার রাগী ফেসের এই রক্তিমা ভাই খুন হয়েছি আমি। তোমার গলার ওই কালো তিলটা বড্ড জ্বালায় আমায়। ওকে বলে দিও আমাকে আবার এভাবে পোড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে। লেখাটা পড়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। কে হতে পারে এই ব্যক্তি? গলার চিনচিনে ব্যথায় ভাবনা কাটলো আমার। ভার্সিটির ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই চোখ আটকে গেল আমার। গলার নিচের দিকে কাপড়টা স্পষ্ট, তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে আমার। রাক্ষস নাকি লোকটা? একবার হাতে পেলে খুন করে ফেলবো তাকে। ভিতর ডিম কোথাকার। এখন এই দাগের কি করব? বাসায় গেলেই তো প্রশ্নে জর্জরিত হতে হবে আমায়। ওড়নাটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলো ছড়িয়ে দিলাম কাঁধে। এখন শেষ রক্ষা হলেই হলো। গেটের কাছে আসতেই শুভ্র ভাইয়ার গাড়িটা চোখে পড়ল। সকালে একবার দেখেছিলাম ওনাকে এই গাড়িতে। ওনার কথা মনে পড়তেই রাগটা মাথায় চাড়া দিয়ে উঠল। ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ঢেলে দিলাম পুরোটা। এখন বুঝো ঠেলা। আমার সাথে পাঙ্গা। কাজটা কমপ্লিট করে পেছনে তাকিয়ে দেখি ওনারা আসছেন। কোনো রকম দৌড়ে সরে এলাম সেখান থেকে। রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁপাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম লাল রঙের কোনো একটা গাড়িতে বসে আছে একটা ছেলে। আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ব্যাটার দিকে ভুরু কুঁচকে তাকাতেই মনে পড়ল, ওমর আল্লাহ, এই ছেলেই সেই কামড় দেওয়া ছেলেটা নয় তো? ইচ্ছে তো করছিল গিয়ে শার্টের কলার ধরে দেই কয়েকটা থাপ্পড়, কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে কুলাতে পারলাম না। যদি কিডন্যাপ করে নেয় আমায়। মনে মনে দোয়া দুরুদ পড়ে চারিদিকে তাকাচ্ছিলাম। যদি একটা রিক্সা পেয়ে যাই, কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিক্সা এসে হাজির হয়েছে, তা কখনোই পসিবল নয়। আমার লাইফে রিক্সা হলো বাংলা সিনেমার পুলিশদের মতো, অলওয়েজ লেট। ছেলেটাকে আর চোখে দেখলাম, সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে। কি অসভ্য ছেলে রে বাবা! আর রিক্স নেওয়া ঠিক হবে না ভেবে উল্টো পথে হাঁটা দিলাম। ওমা, এ কি! এই ছেলে আমার পেছনে পেছনেই গাড়ি ছুটিয়ে আসছে। হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম, কিন্তু কাজে লাগলো না। গাড়িটা একদম আমার সামনে এসে থামলো। কি করব ভাবছিলাম। আমার কাছে বডি স্প্রে টাইপ কিছু নেই যে নাটকের নায়িকার মতো চোখে মেরে দৌড়ে পালাবো। ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলে মনে হচ্ছে। যথেষ্ট স্মার্ট। ছেলেদের গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন তার গায়ের রং। ওই সাদা বিলাইয়ের মতো সাদা তো একদম নয়, উজ্জ্বল শ্যামলা। মাথা ভর্তি কোঁকড়ানো চুল, গায়ে ফুল ফর্মাল গেট আপ। এমন একটা ছেলে আমার পেছনে কেন লেগেছে বুঝতে পারছি না। হাতাটা ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খুঁজছি, যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যাই। হঠাৎই হাত বাজলো আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার। এই দুটোই এবার শেষ ভরসা আমার। ছেলেটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই কোল্ড কফিটা ছুঁড়ে মারলাম তার মুখে। আচমকা এমন হওয়ায় ভ্যাবাচাকা খেয়ে গেল সে।
এই সুযোগে বার্গার, চিজ, সাথে থাকা ক্যাচআপ সব কিছু ঘষে দিলাম তার মুখে। ক্যাচআপটা যে ওনার চোখে চলে গেছে বুঝতে পারলাম। বারবার চোখ ডলছেন উনি। ওনার মুখটা চেনার উপায় নেই। পুরাই জোকারদের মতো লাগছিল তাকে। ইচ্ছে করছিল হুহা করে হেসে দেই, কিন্তু তার আগেই পেছন থেকে একজন বলে উঠল, এসব কি করছো সানশাইন? কে এটা? পেছনে তাকিয়ে দেখি শুভ্র, সাহেল ও সাব্বির ভাইয়া দাঁড়িয়ে আছে। সাহেল ভাইয়ার কথায় বিরক্তি হলেও বলে উঠলাম, আমার বয়ফ্রেন্ড। কোনো সমস্যা? মুস্কি হেসে বললাম। সাহেল ভাইয়া অবাক হয়ে বললেন, এটা সিরিয়াসলি তোমার বিয়ে? জি হ্যাঁ। আমি আপনাকে মিথ্যা কেন বলবো বলুন তো? উনি ভুরু কুঁচকে বললেন, ওনার মুখে এসব কি? কেউ বিএফের সাথে এমন বিহেভ করে নাকি? কেউ করে না, আমি করি। আর এসবেও অভ্যস্ত। এটাই আমার ভালোবাসা। এবার আপনারা যেতে পারেন। শুভ্র ভাইয়া ফোনে কার সার্ভিসের সাথে কথা বলছিলেন। আমার মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে ফোনটা কেটে পকেটে পুরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে। তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়েই দ্রুত বেগে হাঁটা দিল সেখান থেকে। তার সাথে সাহেল ও সাব্বির ভাইয়াও দৌড় লাগালো। এবার আমি ভুরু কুঁচকে ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠলাম, চোখ জ্বলছে আপনার? অনেক। কোমরে হাত রেখে বললাম, বেশ হয়েছে। আমাকে ফলো করতে আসলে এমনই হবে। অসভ্য ছেলে। সাহস কি করে হয় আপনার আমাকে ফলো করার? রোদ, আমি তোমায় ফলো করেছিলাম না বোন, আমি অভ্র। আপনি অভ্র হন আর আকাশ পাতাল সব হন, আমার কোনো যায় আসে না। আমার হাতে ক্যাচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে। লুচু ছেলে কোথাকার। বাড়িতে মা বোন নেই? মা আছে, বোন আছে একটা, সে আমার সামনেই দাঁড়িয়ে। রোদ, আমি তোমার মামুর ছেলে, তোমার অভ্র ভাইয়া। কথাটি শুনেই হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি। ওমা, এটা মামুর ছেলে? সর্বনাশ করেছে। এখন কি হবে? সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। সরি। সরি পরে বলবো বোন, আগে পানি দাও, চোখ জ্বলছে তো। ও হ্যাঁ, ব্যাগ থেকে বোতল বের করেই হতাশ হলাম। বোতল খালি। সব তো শুভ্র ভাইয়ার গাড়িতে ঢেলে দিয়ে রেখে আসছি। এখন উপায়? অভ্র ভাইয়ার হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে ওনার হাতে দিলাম। শেষমেশ ওনার চোখ ঠিক হলো। আমি অপরাধীর মতো ওনার দিকে তাকিয়ে আছি। উনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, বোন রে, তুমি খুবই ভয়ঙ্কর। আমি কিউট করে বললাম, সরি। আপনি আগে বললেই তো হতো যে আপনি মামুর ছেলে। না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন? মুখ ফুলিয়ে বললাম, আরে ওটা অনেক কাহিনী। বাবা আমাকে পপির পিক দেখিয়ে বলল, এটা দেখলে নাকি আমি তাকে চিনে নেব। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। 30 বছর আগের পিক দেখে কাউকে কীভাবে চেনা যায়? সম্ভব? তাও ছবিটা নিচেই তার মার। এইটা নিয়ে বাজি ধরে অফিস থেকে সোজা এখানে চলে আসলাম। এতক্ষণ তোমাকে খেয়াল করে দেখছিলাম, কিছু বলতাম তার আগেই তো এত কাণ্ড করে ফেললে। আমি আবারও অপরাধীর দৃষ্টিতে বললাম, সরি ভাইয়া। অভ্র ভাইয়া মুচকি হেসে বলল, ইটস ওকে, চলো এবার। কোথায়? তোমায় পৌঁছে দিই। তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো, বাবা বলল। চলো, তোমাকে আইসক্রিম খাওয়াবো। সত্যি? হুম। ওকে চলুন। যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কফি আর বার্গারও নিতে হবে। আগেরগুলো তো আপনার মুখে হাত দিয়ে ইশারা করে ওনার মুখ দেখাতেই দুজনেই ফিক করে হেসে দিলাম। কাল রাতে অভ্র ভাইয়াকে নিয়ে আপুর সাথে এত গল্প করতে করতে ঘুমাতে বড্ড দেরি হয়ে গেছে, যার ফলাফল প্রথম ক্লাস মিস। তাড়াহুড়ো করে ক্লাসের দিকে যাচ্ছিলাম। 3 তলার লাইব্রেরি, 4 তলায় আমাদের ডিপার্টমেন্ট। 3 তলা পেরিয়ে যখনই 4 তলায় উঠব, কেউ একজন টেনে লাইব্রেরির এক কোণায় দেয়ালে চেপে ধরে দাঁড় করিয়ে দিল আমায়। লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ। গা ছমছম পরিবেশ। সামনের মানুষটা
আরও বেশি ভয়ঙ্কর। ডান হাতটা আমার কাঁধের উপর দিয়ে সেলফের উপর রেখে বাম হাতটা পকেটে গুজে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। চোখে রাগ স্পষ্ট। সাহস আমার অনেক আছে, কিন্তু কোনো ছেলে এতটা কাছে দাঁড়িয়ে থাকলে সাহসরা হতাশ হতে বাধ্য। কোনো রকম ঢোক গিলে বললাম, আপনি?" শুভ্র ভাইয়া ডেভিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। ওনার এই হাসিতেই আমার কাঁপাকাঁপি অবস্থা। শুভ্র ভাইয়ার কাঁধের উপর দিয়ে চোখ যেতেই ওনার পুরো গ্যাং পেছনে দাঁড়িয়ে উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনের একটা টেবিলে বসে চেয়ারে পা রাখলেন। সিল্কি চুলগুলোতে আঙুল চালিয়ে ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার সাহস দেখে আমি হতবাক। আমার গাড়ি নষ্ট করার মতো দুঃসাহস তোমার হলো কি করে? ওনার কথায় কেঁপে উঠলাম আমি। এই যা, বুঝে গেল। কিন্তু কিভাবে বুঝলো? এরা কি এখন আমাকে ধোলাই দিবে নাকি? কাপা কাপা হাতে ওনা ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার গাড়ি আমি কেন নষ্ট করতে যাব? আর আমি করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কথায় হুহা করে হেসে উঠলেন উনি। আবারও আমার সামনে দাঁড়িয়ে ভুরু নাচিয়ে শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন, তোমার কি মনে হয় আমি পলিটিক্যাল লিডার হয়েছি এমনি এমনি? তোমার এই ছোটখাটো কূটনীতি আমার জন্য দুধ ভাত। গেটের কাছে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে, খেয়াল করেছো? ওনার কথার কোনো উত্তর আমার কাছে নেই। আমি যে এভাবে ফেঁসে যাব ভাবতেও পারিনি। তবুও জোর গলায় বলার চেষ্টা করলাম, দেখুন। উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখ এনে বলে উঠলেন। হোয়াট? ওনার এভাবে কাছে আসায় ভয় পেয়ে গেলেও একটা বেশ অবাক হলাম আমি। উনি আমার এতটা কাছে দাঁড়িয়ে থেকেও একটা বারও আমায় টাচ করেননি। ওনার হাতের একটু স্পর্শও আমার গায়ে টাচ লাগছে না। উনি ফু দিয়ে আমার সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও চেয়ারে বসে পড়লেন। ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলে উঠলেন, তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে রোদেলা। আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাঁচাটা যে খুব কঠিন হয়ে যায়, জানো এটা? ওনার কথার কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। ওনার লাল চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সাহেল ভাইয়া বলে উঠলেন, ছেড়ে দে না শুভ্র, বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলেছে একটা ভুল। লেট হার গো। তোর কার সার্ভিসিংয়ে যত টাকা লাগে আমি দিয়ে দিচ্ছি, তবুও ওকে যেতে দে। আমি অবাক চোখে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। এর আবার কি হলো হঠাৎ? শুভ্র ভাইয়া রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, এত দরদর জন্য তোর? তুই আমাকে টাকা দেখাচ্ছিস সাহেল? মনে রাখিস, টাকা তোর থেকে আমার কম নেই। টাকা আমার যথেষ্টই আছে। যা নেই তা হলো মনের শান্তি। আর এই মেয়েকেই শাস্তি দিলে সেই শান্তিটা পাবো। সো গাইস, ওকে কি শাস্তি দেয়া যায় বলো তো? শুভ্র প্লিজ ছেড়ে দে, ছোট্ট একটা মেয়ে, ওর সাথেও তোর জেদ করতে হবে? শাস্তি দিবি তো? ওকে, তাহলে একটা কাজ কর, আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওকে করতে দিয়ে দে। ওর জন্য ওইটাই সবচেয়ে কঠিন শাস্তি হবে, ট্রাস্ট মি। কি? আমি কি মূর্খ যে আমার অ্যাসাইনমেন্ট অন্য কেউ করবে? আচ্ছা, তোরটা তুই কর, তুই তো আবার মহাজ্ঞানী। সানশাইনকে বরং আমাদের 6 জনেরটা দিয়ে দে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য মাস্টার্সের 6টা অ্যাসাইনমেন্ট অসম্ভব, তাও আবার এক রাতে। তোর কি মনে হয় এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে? শুভ্রর মুখ দেখে মনে হচ্ছে সাহেল ভাইয়ার বুদ্ধিটা তার তেমন একটা মনে ধরেনি। তবুও সবার কথা মেনে নিল সে। আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে আবারও ফিরে তাকিয়ে গলায় থাকা কামড়ের দাগটাকে লক্ষ্য করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠলেন, রোমান্স কিছু কমিয়ে করো। এভাবে ট্র্যাম্প লাগিয়ে ঘুরলে মানুষ পতিতালয়ের বাসিন্দা ভাববে। নাকি তুমি ওই জায়গারই? হতেও পারো। কথাটা বলেই উনি হনহন করে বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। এত সুন্দর একটা ছেলের কথাগুলো এতটা তিক্ততাপূর্ণ কি করে হতে পারে? দিনে 3 বেলা করলার জুস খায় নাকি?
তিতা করলা কোথাকার। ওনার কথাটা শুনে কান্না পাচ্ছে আমার। শুধু শুধু কান্না নয়, ফ্লোরে পা ছড়িয়ে মরা কান্নার মতো কান্না করতে ইচ্ছা করছে। এই ছেলেটা কত সহজে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল। ম্যানারসিন বুইরা, শুধু গলায় কেন, দরকার পড়লেই সারা শরীরে স্টাম্প লাগিয়ে ঘুরবো, তাতে তোর বাপের কি ইডিয়েট। লাইব্রেরিতে মাস্টার্সের বইয়ের পাতা উল্টাচ্ছি আর ওনার বলা কথাগুলো ভেবে চোখের পানি ঝরাচ্ছি। মানুষ কতটা খারাপ হতে পারলে এভাবে বলতে পারে সেটাই ভাবছি। ওনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমাকে অপমান করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছেন উনি। 1 ঘন্টা যাবৎ পাতা উল্টিয়েও এদের বইয়ের আগা মাথা কিছুই বুঝলাম না। মাথাটা পুরোই হ্যাং মেরেছে বলে মনে হচ্ছে। এটা যে আমার পক্ষে সম্ভব না তা এতক্ষণে বেশ বোঝা গেছে। ইনোসেন্ট মার্কা অসহায় ফেস নিয়ে বইয়ের ওপর মাথা রেখে আকাশ পাতাল চিন্তা করছি। এভাবে টেবিলে মাথা রেখেই যে কখন ঘুমের সাগরে পাড়ি জমিয়েছি খেয়ালই ছিল না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে কোনো পরিচিত ছোঁয়ার ঘুম ভাঙল আমার। চোখ মেলে দেখলাম চারপাশে কেউ নেই। আমি একা বসে আছি পুরো লাইব্রেরিতে। হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই একটা খাতার দিকে চোখ পড়ল। সামনে রাখা একটা খাতার দিকে মাঝ বরাবর আটকানো একটা লাল রঙের কাগজ। কাগজটা নিতে গিয়ে খাতাটা খুলেই অবাক হলাম আমি। খাতাটায় অ্যাসাইনমেন্ট করা কিভাবে সম্ভব? হাতের লাল কাগজটাই চোখে বুলালাম। সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমার ঘুমন্ত পড়ি, এই যে প্রতিদিন নতুন নতুন ভাবে তোমার দিশায় জড়াচ্ছ আমায়, পরে সামলাতে পারবে তো? একটা দীর্ঘশ্বাস ফেলে বাকি খাতাগুলো চেক করলাম। না, শুধু একটাই করা, বাকিগুলো একদম ফাঁকা। তবুও আমার খুশি দেখে কে। এই অ্যাসাইনমেন্টটা কপি মারলেই তো হয়ে গেল। থ্যাঙ্কস গড যে আমার এই মোটা মোটা বইগুলো পড়তে হবে না। তবুও সব শেষে একটা চিন্তা থেকেই যায়, কে সে ব্যক্তি? কালকের লোকটা আর আজকের লোকটা যে সেম তা বেশ বুঝতে পারছি আমি, কিন্তু কে হতে পারে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। উফ, আমি কালকে যাকে গালি দিয়েছি আজকে তাকে এতটাও খারাপ মনে হচ্ছে না। একটা থ্যাঙ্কস দিলেও দেওয়া যেতে পারে। চিত্রাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাইয়াকে ঘুষ টুস দিয়ে 3 জন মিলে 5টা খাতার অ্যাসাইনমেন্ট শেষ করলাম রাত 4টায়। লিখতে লিখতে হাতের অবস্থা শেষ। বেটা খাটাস, তোর বউ ভেগে যাবে দেখে নিস। মাসুম বাচ্চার উপর এত টর্চার আল্লাহ সহ্য হবে না। দেরিতে ঘুমাতে যাওয়ার ঘুম ভাঙতে ভাঙতে 9টা, যার ফলাফল আজকেও প্রথম ক্লাসটা মিস। তাড়াহুড়ো করে ভার্সিটি গেলাম আমি আর চিত্রা। গেটের সামনের পার্কিংয়ের পাশে বটতলায় আড্ডা দিচ্ছে শুভ্র ভাইয়ার গ্যাং। দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। আমাদের দেখেই একটু নড়ে চড়ে বসলো শুভ্র ভাইয়া। বাইকের উপর বসছিলেন উনি। এবার নেমে এসে হালান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালেন। ওনাকে দেখে মনটা আপনা আপনিই বলে উঠল, বাহ, লোকটি কি সুন্দর করে দাঁড়াতে পারে। উনি আজ কফি কালারের একটা শার্ট পরেছেন। শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, পরনে হোয়াইট জিন্স, হালকা ব্রাউন সিল্কি চুলগুলো খুব গুছিয়েই পড়ে আছে ওনার কপালে। ডান হাতে ব্রেসলেট ঘড়ি, বাম হাতে ব্ল্যাক ব্রেসলেট টাইপ কিছু একটা পরে আছে। দুধ সাদা শরীরে কফি কালার রংটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রং বলে মনে হচ্ছে আমার। চিত্রার কথা আর ফিস ফিস কথায় এসব কল্প কাহিনী বাদ দিয়ে মাথা নিচু করে ওর দিকে আর চোখে তাকালাম। দোস্ত, শুভ্র ভাইকে তো পুরো চকলেট বয় লাগছে রে, ইচ্ছে তো করছে। তোর ইচ্ছেকে পুটলিতে বন্ধ করে রেখে দে, অন্যের বরের দিকে খারাপ নজরে তাকাস বদমাইয়া। আরে অন্যের বর আগে কেমনে বলিস, আমারও তো হতে পারে।
আমি কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। হ্যাঁ, হতেও পারে চিত্রার মতো সুন্দরী মেয়ের জন্য এটা অবিশ্বাস্যকর কিছু নয়। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই শুভ্র ভাইয়া শান্ত কণ্ঠে বললেন, তোমাদের ফিসফাস শেষ, এবার ওদের অ্যাসাইনমেন্টটা দিয়ে বিদায় হও। আমি ব্যাগ থেকে খাতাগুলো বের করে এগিয়ে দিতেই পাশ থেকে একটা ছেলে হাত বাড়িয়ে নিয়ে নিল। সেখান থেকে একটা খাতা এগিয়ে দিল শুভ্রর দিকে। শুভ্র খাতাটা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লেগে গেল, আর আমার চোখ খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে লেগে গেল। ওনার ডার্ক পিঙ্ক ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরে খাতার দিকে তাকিয়ে আছেন উনি। গভীর শান্ত চোখগুলোর ঘন পাপড়ি একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি খাতা থেকে একবার চোখ তুলে আমাকে দেখে নিয়ে আবারও খাতায় মুখ ডুবালেন। ওনার চাহনিটা কি স্বচ্ছ! আচ্ছা, মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? হঠাৎ করেই থুতনির কাছের তিলটা নাড়িয়ে কথা বলে উঠলেন উনি। সাহেল, হেল্প যখন করেছিসই লুকিয়ে করার দরকার ছিল না, সামনাসামনিই করতে পারতি। মানে কি? মানেটা খুবই পরিষ্কার সাহেল। ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্টের পক্ষে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করা যে সম্ভব নয়, তাও আবার এক রাতে, তা তুই এবং আমরা সবাই বেশ ভালো করেই জানি। তবুও এই মেয়ে করেছে, বলতে গেলে বেশ গুছিয়েই করেছে। এখন প্রশ্ন হলো কিভাবে করেছে। উত্তরটা হলো তুই সাহেল ওকে হেল্প করেছিস। ওর প্রতি তোর প্রেম দরদ সব আমাদের আগে থেকেই জানা সাহেল। সো ড্রামা কমিয়ে কর। আরে আমি কেন করতে যাব হেল্প? ও আমার বউ না গার্লফ্রেন্ড? তোর বেডরুমের খবর তো আমার জানার কথা না সাহেল। কথাটা শুনেই শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। মানুষের মন মানসিকতা কতটা নিচু স্তরের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত উনি। চিত্রাও অবাক চোখে তাকিয়ে আছে। সাহেল ভাইয়াও বেশ অপ্রস্তুত ফিল করছেন বলেই মনে হচ্ছে। শুভ্র ভাইয়া এমন কিছু বলবে ভাবতে পারেননি উনি। কিছুক্ষণ চুপ থেকে রাগী গলায় বলে উঠলেন উনি, শুভ্র, এবার লিমিট ক্রস করছিস তুই। এখন কি এই মেয়ের জন্য আমাদের সাথে ঝগড়া করবি, নাকি আমার সাথে যাবি? অনেক কাজ আছে। কথাটা বলে হাতের খাতাটা সাহেল ভাইয়ার হাতে ধরিয়ে দিয়ে সানগ্লাসটা চোখে দিয়ে হাঁটা দিলেন উনি। একটু পর তার পিছু নিলেন সবাই। সাহেল ভাইয়াও আমার দিকে একটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন নিজের গন্তব্যে। আমি জাস্ট দাঁড়িয়ে আছি, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ভর্তি হওয়ার পর যে সকল কথা আমায় শুনতে হচ্ছে তা হয়তো এই 18টা বছরে আর কখনো শুনতে হয়নি। আজ ভার্সিটিতে ওরিয়েন্টেশন, সবাইকে বড় আপুরা শাড়ি পরে যেতে বলেছে। আমি আর চিত্রা নীল শাড়ি পরব। আমার রেডি হওয়া শেষ, তেমন কিছুই করিনি। শাড়ি পরে চুলগুলো খুলে দিয়ে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছি, ব্যাস। মেকআপ জিনিসটা আমার জন্য আস্ত একটা বিরক্তিকর জিনিস। সব কিছু কমপ্লিট করে যেই না বের হব তখনই চিত্রা মুখ ফুলিয়ে আমার বাসায় এসে হাজির। শাড়িটাও পরেনি সে, দেখেই মেজাজটা গরম হয়ে গেল আমার। 9:30 বেজে গেছে প্রায়, আর সে এখনো তৈরিই না। এই হারামির জন্য আজ আবারও র‍্যাগ খেতে হবে আমাদের। ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রাগী গলায় বলে উঠলাম, কি সমস্যা তোর? শাড়ি পরিসনি কেন? চিত্রা চশমা ঠিক করতে করতে বলল, আমি যে শাড়ি পরতে পারি না জানিস না তুই? বকবি না একদম। অনেক চেষ্টা করেছি, বাট হচ্ছেই না। বকবো না, ঠাডায় চড় লাগাবো। ফাজিল মেয়ে, এদিকে আয় তাড়াতাড়ি। আমি ওকে শাড়ি পরাচ্ছি আর ও বক বক করছে। ওর একমাত্র চিন্তার বিষয় হলো যে শাড়ি পরে হাঁটতে পারে না। যদি স্টেজে গান গাইতে ওঠার পর সবার সামনে শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে? ওর এসব ফাউল পেঁচালে বিরক্ত হয়ে শান্ত গলায় বলে উঠলাম, কি আর হবে, সবাই আনন্দে আত্মহারা হয়ে সিটি বাজাবে। তুই মজা করছিস? না, করেছি না।
যা সত্য তাই বলছি। ও আমার দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি ওকে পাত্তা দিলাম না। এই মুহূর্তে আমি ওর উপর চরম বিরক্ত। এক তো লেট করেছে, দ্বিতীয়ত ওকে শাড়ি পরাতে গিয়ে আমার শাড়ির অবস্থা বেহাল। অবশেষে ভার্সিটি পৌঁছালাম। অনেক লেট হয়ে গেছে, বুঝতেই পারছি। তাড়াতাড়ি যে পা চালাবো তার উপায়ও নেই। চিত্রা এত আস্তে আস্তে হাঁটছে যেন সে 9 মাসের প্রেগন্যান্ট। যত সব। এই মাইয়াকে এই মুহূর্তে তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়লাম। কপাল কুঁচকে গেল অটোমেটিকলি। আমার সিক্স সেন্স বলছে কেউ আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছে, কিন্তু কে সে? চিত্রাকে সামনে এগিয়ে যেতে বলে চারপাশে তাকিয়ে সেই চোখ দুটোর সন্ধান করছি, কিন্তু কোথাও কেউ নেই। তবু কেন যেন বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে কেউ একজন তো আছে, যে গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে আমায়। এক হাতে শাড়ির কুচিগুলো ধরে ডান পাশের রাস্তাটির দিকে পা বাড়াতেই পেছন থেকে ডেকে উঠল কেউ। পেছনে তাকিয়ে দেখি সাহেল ভাইয়া। উনিও নীল রঙের পাঞ্জাবি পরেছেন, বেশ সুন্দর লাগছে। ওনাকে দেখে হালকা হাসলাম। উনিও হালকা হেসে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? উনি মুস্কি হেসে বলল, এই তো বেশ আছে। শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে। আজ আর বাচ্চা লাগছে না তোমায়। ওনার কথায় হাসলাম, কিছু বললাম না। আমারও জানতে ইচ্ছে করছে সেই গোপন ছেলেটা আসলে কে। উনি? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার চোখে হাজারো প্রশ্ন থাকলেও ওনার চোখে কোনো উত্তর খুঁজে পেলাম না। একদম শান্ত একজোড়া চোখ। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। জি চলুন। কথাটা বলেই হাঁটা দিলাম ওনার পাশাপাশি। এখনো সেই একই অনুভূতি, কেউ দেখছে আমায়। হঠাৎই উনি বলে উঠলেন, শুভ্রের কথায় কিছু মনে করো না সানশাইন। ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ও আমার ছোট্টবেলার ফ্রেন্ড। ওকে কখনো মজা করে মেয়েদের হাট করতে দেখিনি। ও খুবই ভদ্র একটা ছেলে, বিশেষ করে মেয়েদের প্রতি। তুমি একমাত্র মেয়ে যার সাথে ও এতটা বাজে বিহেভ করে। সেদিন যে কথাগুলো ইউজ করলো সেগুলো যে কোনো বাজে মেয়েকেও কোনো দিন বলতে পারবে না বলে আমার ধারণা ছিল, কিন্তু আমি হতাশ। তোমার প্রতি ওর ব্যবহার খুবই অগোছালো। আমরা র্যাগিং করি, বাট মেয়েদের রেসপেক্টটা রেখেই করি। বাট ও অ্যাসাইনমেন্টটা কি আপনি করে দিয়েছিলেন? আমার হঠাৎ এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালেন উনি। তারপর ভুরু কুঁচকে বলে উঠলেন, অ্যাসাইনমেন্টটা সত্যিই তোমায় কেউ করে দিয়েছিল? আপনি করেননি? আমার উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম ওনাকে। উনি সাবলীলভাবেই বলে উঠলেন, না, আমি কেন করতে যাব বলো তো? শুভ্রও আমায় সন্দেহ করছে। আমার হেল্প যতটুকু করার সবার সামনেই করার চেষ্টা করি। আমি শুভ্রের মতো এত ব্রিলিয়ান্ট নই। আর তাছাড়া আমার যদি অ্যাসাইনমেন্ট দেওয়ার হতো তাহলে সরাসরি দিতাম। এত লুকোচুরির তো কিছু নেই। শুভ্রের বিহেভিয়ারটা তোমার প্রতি বেশি বাজে হয়ে যাচ্ছিল, তাই ওকে কন্ট্রোল করার জন্য এমন একটা শাস্তি দিতে বলি। বাট দেখো, ব্যাপারটা আরো উল্টো হলো। তোমার প্রতি ওর ব্যবহার খারাপ হয়েই চলেছে দিন দিন। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিছু বলছি না। কি বলবো না বুঝতেও পারছি না। বারবার হতাশ হতে হচ্ছে আমায়। কে সে? সাহেল ভাইয়া কি মিথ্যা বলছে আমায়? মিথ্যা বলে লাভে বা কি ওনার? উফ, চিন্তা করতে পারছি না আর। সাহেল ভাইয়া আবারও বলে উঠলেন, কিছু বলছো না যে? না এমনি, মুচকি হেসে বললাম, একটা জিনিস খেয়াল করেছো? কাকতালীয় ভাবে হলেও আমাদের ড্রেসের কালারটা কিন্তু বেশ ম্যাচিং হয়ে গেছে। তোমার বান্ধবীকেও দেখলাম সেম কালারের শাড়ি পরেছে। দুজন প্ল্যানিং করেই পড়েছি। আমি আর শুভ্রও প্ল্যান করে পরেছি। ও হ্যাঁ, আজ শুভ্র নীল পাঞ্জাবি পরেছে। ওহ, শুভ্র নামটা শোনার সাথে সাথে বৃতৃষ্ণায় ভরে গেল মন। এই একটা মানুষকে আমার অসহ্য লাগে।
আমি কাউকে ঘৃণা করতে পারি না, যদি পারতাম তাহলে উনিই সেই লিস্টে প্রথম হতেন। সাহিল ভাইয়া আমাকে বাই বলে নিজের কাজে চলে গেলেন। বেশ সামনে ভিড়, চিত্রা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে।